বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা ক্লাস 10-এর ছাত্রছাত্রী রয়েছো, আজকের এই বাংলার অনলাইন ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের বাংলার সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে কারক অকারক সম্পর্ক, গ্রামারের এই গুরুত্বপূর্ণ অংশটি। তোমরা অনেকেই রয়েছো বাংলা গ্রামার বা বাংলা ব্যাকরণকে এড়িয়ে যাও, অনেকেই রয়েছো বাংলা ব্যাকরণ ভয় পাও, ঠিকঠাক তোমরা শিখে উঠতে পারো না বা ঠিকঠাক প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করতে পারো না। তোমাদের এই ভীতি দূর করার জন্যই আজকের এই ক্লাস কারক অকারক সম্পর্ক প্রসঙ্গে আজকের এই পুরো ক্লাসটা থাকবে। তোমরা যদি পুরো ক্লাসটা দেখো বা পুরো ক্লাসটাকে অ্যাটেন্ড করো, আশা করছি কারক অকারক সম্পর্ক প্রসঙ্গে তোমাদের মনে কোনো প্রকার কোনো ডাউট থাকবে না, সমস্তটাই ক্লিয়ার হয়ে যাবে এবং কারক তোমরা খুব সহজেই সলভ করতে পারবে, যে কোনো প্রশ্নের অ্যাটেম্প্ট করতে পারবে। আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো, খাতা পেন নিয়ে বসে যাও, কারক তোমরা শিখে যাবে। বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের বাংলার অনলাইন ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের বাংলার অনলাইন ক্লাসে বাংলা ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ কারক অকারক সম্পর্ক, এই অংশটি সবিস্তারে আলোচনা করতে চলেছি। ক্লাস 10-এর বাংলা ব্যাকরণের সিলেবাসে কারক অকারক সম্পর্ক এই অংশটি পাঠ্য রয়েছে এবং তোমরা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কারক বিষয়টি খুব সহজে বুঝতে চাইছো, আজকের ভিডিওটি তোমাদের সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটি মূলত ভূমিকা স্বরূপ কারক বিষয়টি কি এটি যতটা সহজে সম্ভব আমি বোঝানোর চেষ্টা করব। পরবর্তী আরও একটি কি দুটি ক্লাস নেব এই কারক বিষয়টিকে সম্পূর্ণ আলোচনা করার জন্য। সব থেকে সহজে কারক বিষয়টি কি অর্থাৎ কারকের সংজ্ঞা যদি বলতে হয় তাহলে এরকম বলা যায় যে বাক্যের মধ্যে অবস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কটাকে কারক বলা হয়। আমরা একটি উদাহরণস্বরূপ ব্যাপারটি বুঝব। আমি একটি বাক্য যদি লিখি, রাম ভাত খায়, এটি একটি পূর্ণাঙ্গ বাক্য। কারকের সংজ্ঞায় আমরা ফিরে যাই যে বাক্যের মধ্যে অবস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, এই সম্পর্কটার নাম হচ্ছে কারক। এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ রয়েছে খায়, এটি হচ্ছে ক্রিয়াপদ। এই ক্রিয়াপদটির সাথে অর্থাৎ খায় এই পদের সাথে নামপদ রাম এবং ভাত, এই দুটি নামপদ এখানে উপস্থিত। এখানে এই দুটি নামপদের সাথে অর্থাৎ রাম এটি একটি নামপদ এবং ভাত এটি একটি নামপদ, এই দুটি নামপদের সাথে খায় এই ক্রিয়াপদের যে পৃথক পৃথক সম্পর্ক বা রিলেশন বা যোগসূত্র তৈরি হচ্ছে, এই যোগসূত্রটার বা এই সম্পর্কটার নাম হচ্ছে কারক। এখানে একটা প্রশ্ন তোমাদের মাথায় আসবে বা প্রশ্ন তোমরা অনেকে করতেই পারো, যদি এখানে নামপদ আরও বেশি থাকে তাহলে কি হবে? না, যদি নামপদ এখানে দুটো রয়েছে রাম এবং ভাত, দুটো নামপদ, এর পরিবর্তে যদি 5টা নামপদ থাকে তাহলে সেই 5টা নামপদের সাথেই এই ক্রিয়াপদের যে সম্পর্ক তৈরি হবে 5 প্রকার সম্পর্ক তৈরি হবে, পৃথক পৃথক সম্পর্ক তৈরি হবে সবকটা নামপদের সাথেই। সেই সম্পর্কগুলোর নামই হচ্ছে কারক। আশা করি সহজে ব্যাপারটি বোঝাতে পারলাম। আরও একবার আমি বুঝিয়ে দিচ্ছি যে বাক্যের মধ্যে অবস্থিত ক্রিয়াপদ, এই খায় পদ এটা হচ্ছে ক্রিয়াপদ, এই খায় এই ক্রিয়াপদটির সাথে বাক্যের মধ্যে অবস্থিত যে নামপদগুলি রয়েছে, এই নামপদের সংখ্যা অনেক থাকতে পারে। এখানে 2টি রয়েছে, 3টি থাকতে পারে, 5টি থাকতে পারে। এই নামপদগুলির সাথে যে পৃথক পৃথক সম্পর্ক তৈরি হবে এই ক্রিয়াপদটাকে কেন্দ্র করে, এই সম্পর্কগুলোর নাম হচ্ছে কারক। ভারতের একজন প্রাচীন ব্যাকরণিক পাণিনি তিনি তার অষ্টাধ্যায়ী গ্রন্থে কারকের সংজ্ঞা প্রসঙ্গে বলেছেন ক্রিয়ান্বয়ী কারকম। এটা অনেক সময় পরীক্ষায় পড়ে যে ক্রিয়ান্বয়ী কারকম কথাটি কে বলেছেন, না ব্যাকরণিক পাণিনি বলেছেন তার অষ্টাধ্যায়ী গ্রন্থে। তিনি বলছেন ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ সহজ করে যদি বলি ক্রিয়ার অন্বয় অর্থাৎ ক্রিয়ার সাথে সম্পর্ক স্থাপন, এই বিষয়টাই হচ্ছে কারক। অন্বয় কথার অর্থ হচ্ছে সম্পর্ক স্থাপন বা সম্বন্ধ স্থাপন, অর্থাৎ ক্রিয়ার সাথে নামপদের যে সম্পর্ক স্থাপন, সেই সম্পর্ক স্থাপনটুকু বা সেই সম্পর্কটুকুই হচ্ছে কারক। এখন একটি প্রশ্ন সাধারণত চলেই আসে যে কারক আমরা যে ব্যাপারটি বুঝলাম যে বাক্যের মধ্যে অবস্থিত নামপদের সাথে ক্রিয়াপদের
যে পৃথক পৃথক সম্পর্ক তৈরি হতে পারে তাকে বলবো কারক। এখন প্রশ্ন আসে যে সম্পর্ক কত ধরনের হয়। এই সম্পর্ক সাধারণত 6 ধরনের হয় বা 6 প্রকারের হয়, অর্থাৎ কারক সম্পর্ক 6 প্রকার হয়। কর্তৃকারক, কর্মকারক, নিমিত্তকারক, করণকারক, অপাদান এবং অধিকরণ, এই 6 ধরনের হয় কারক সম্বন্ধ। অর্থাৎ আমরা যদি ভেঙে বলি বিষয়টাকে, তাহলে এটা বলতে হয় যে বাক্যের মধ্যে অবস্থিত ক্রিয়াপদ নামপদগুলির সাথে যে সম্পর্ক তৈরি করতে পারে, সেই সম্পর্ক সাধারণত 6 ভাবে তৈরি করতে পারে, 6 প্রকার হতে পারে। এই যে 6 প্রকার সম্পর্কের কথা আমরা পড়লাম, যে বাক্যের মধ্যে অবস্থিত ক্রিয়াপদ নামপদগুলির সাথে 6 রকমভাবে সম্পর্ক স্থাপন করতে পারে, অর্থাৎ 6 রকমভাবে কারক তৈরি হতে পারে। প্রথম যে ভাগ সেটা হচ্ছে কর্তৃকারক সম্পর্ক। এই সম্পর্ককে আমরা ইংরাজিতে বলতে পারি নমিনেটিভ। নমিনেটিভ। এখানে একটা বিষয় বলে রাখি, কারককে ইংরাজিতে বলা হয় কেস, CASE। কর্তৃক কারককে বলা হয় তাহলে নমিনেটিভ কেস। এরপর আসি কর্মকারক। দ্বিতীয় যে সম্পর্ক তৈরি করতে পারে সেটি হচ্ছে কর্মকারক সম্পর্ক। এটিকে ইংরাজিতে বলবো অবজেক্টিভ কেস। তৃতীয় যে সম্পর্কটি তৈরি করতে পারে সেটিকে বলবো করণকারক। এটাকে করণকারককে ইংরাজি করলে বলতে হয় ইনস্ট্রুমেন্টাল কেস। ইনস্ট্রুমেন্টাল কেস। অর্থাৎ এই 3 প্রকার সম্পর্ক আমরা পেলাম। কর্তৃকারক বা কর্তার যে সম্পর্ক সেটা হচ্ছে নমিনেটিভ কেস, কর্মকারক সেটি হচ্ছে অবজেক্টিভ কেস, আরেকটি হচ্ছে করণ, সেটি হচ্ছে ইনস্ট্রুমেন্টাল। পরের যে কারক সম্পর্ক তৈরি হতে পারে সেটি হচ্ছে 4 নম্বর হচ্ছে নিমিত্ত কারক, অর্থাৎ নিমিত্ত কারক সম্পর্ক। এটিকে বলা হচ্ছে ডেটিভ, DATIV, ডেটিভ কেস। এই সম্পর্কটার নাম হচ্ছে ডেটিভ। পরে চলে আসছি নিমিত্তর পর অপাদান। অপাদান কারক সম্পর্ক। এটিকে আমরা যদি ইংরাজি করি তাহলে বলা হবে অ্যাবলেটিভ। অ্যাবলেটিভ কেস। আরেকটি শেষ 6 নম্বর যে সম্পর্ক থাকছে সেটি হচ্ছে অধিকরণ। অধিকরণ কারক সম্পর্ক। এটিকে ইংরেজিতে বলা হয় লোকালেটিভ। লোকালেটিভ কেস। অর্থাৎ 6 প্রকার আমরা কারক সম্পর্কের কথা পেলাম, যে বাক্যের মধ্যে অবস্থিত ক্রিয়াপদ নামপদগুলির সাথে 6 ধরনের সম্পর্ক তৈরি করতে পারে, সেই সম্পর্কগুলিকে কারক বলা হচ্ছে। এই 6 প্রকার সম্পর্ক পেলাম: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদান এবং অধিকরণ, এবং তার ইংরাজি যে নাম সেগুলো আমরা জেনে নিলাম। এখন একটি নতুন প্রসঙ্গ আসে, যে কারক ব্যাপারটি তো বুঝলাম, অকারক কাকে বলে? অকারকের সবথেকে সহজ সংজ্ঞায় বলা যায় যে বাক্যের মধ্যে এমন কিছু নামপদ থাকে যে নামপদগুলির সাথে ক্রিয়াপদের কোনো প্রকার সরাসরি সম্পর্ক তৈরি হয় না। অর্থাৎ বাক্যের মধ্যে এমন কিছু নামপদ থাকে বা থাকতে পারে যে নামপদগুলি ক্রিয়াপদের সাথে বা যে নামপদগুলির সাথে ক্রিয়াপদ কোনো সম্পর্ক তৈরি করতে পারে না। এই নামপদগুলিকেই বলা হয় অকারক। উদাহরণস্বরূপ ব্যাপারটি আমরা বুঝে নিচ্ছি। আমি যদি এখানে লিখি যে রাম মাটির পুতুল ভাঙল, এটি একটি পূর্ণ বাক্য। আমরা কারকের সংজ্ঞায় কি পেয়েছি না, বাক্যের মধ্যে অবস্থিত, অর্থাৎ এই বাক্যের মধ্যে অবস্থিত ক্রিয়াপদ ভাঙল, এটা হচ্ছে ক্রিয়াপদ। এই ক্রিয়াপদটির সাথে নামপদগুলির যে সম্পর্ক তৈরি হতে পারে, আমরা জেনেছি যে নামপদ অনেক থাকতে পারে একসাথে, তাহলে নামপদগুলির সাথে যে সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কগুলিকে আমরা বলবো কারক। এখানে পুতুল, মাটির, রাম, এই যে নামপদগুলি, এই নামপদগুলির সাথে ক্রিয়াপদ যে সম্পর্ক বা রিলেশন তৈরি করছে সেটাকে কারক বলবো।
কিন্তু ভালো করে যদি আমরা দেখি, এখানে এমন একটি নামপদ রয়েছে যে নামপদটির সাথে ক্রিয়াপদ কোনো প্রকার সম্পর্ক স্থাপন করতে পারছে না, বা যে নামপদটির সাথে ক্রিয়াপদের কোনো যোগাযোগ নেই, সেটি হচ্ছে মাটির। এই মাটির এই নামপদটি ভাঙলো এই ক্রিয়াপদের সাথে কোনো প্রকার সম্পর্ক তৈরি করতে পারছে না, এটিই হচ্ছে এখানে অকারক। এই নামপদটিকে আমরা যদি মুছে দিই, সরিয়ে দিই, যে রাম পুতুল ভাঙল, কথাটির অর্থের কোনো প্রকার হেরফের ঘটছে না। রাম কেমন পুতুল ভাঙল? না মাটির পুতুল। অর্থাৎ পুতুল এই নামপদটিকে বিশেষভাবে ব্যাখ্যা করতে কিন্তু এই মাটির শব্দটি এসেছে। না পুতুলটি কেমন? না মাটির। এই মাটির শব্দটির আর নতুন কিছু কিন্তু এখানে নেই যেটি এই ক্রিয়াপদটির সাথে সম্পর্ক তৈরি করছে, এরকম কিন্তু কিছুই নেই। তাই এটি হয়ে গেল এখানে অকারক। এইরকম ধরনের নামপদ বাক্যের মধ্যে থাকতে পারে যে পদগুলির সাথে ক্রিয়াপদের কোনো সংযোগ পাওয়া যাচ্ছে না, যেটিকে যদি আমরা সরিয়েও দিই এখানে অর্থের কোনো হেরফের আসছে না, এই নামপদটিকে আমরা বলবো অকারক। আর একটা উদাহরণ দিয়ে ব্যাপারটিকে আমরা বোঝাই। আমরা এখানে যদি আরেকটি নতুন বাক্য লিখি যে ওহে রাখাল ফিরে এসো, এখানেও এই বাক্যের মধ্যেও এমন একটি নামপদ রয়েছে যে নামপদটির সাথে ক্রিয়াপদ ফিরে এসো, এই ক্রিয়াপদের কোনো সংযোগ নেই। এখানে এমন একটি নামপদ রয়েছে, সেটি হচ্ছে ওহে। এই সম্বোধন সূচক নামপদটিকে যদি সরিয়েও আমরা দিই তাহলে কিন্তু কথাটির কোনো হেরফের হচ্ছে না যে রাখাল ফিরে এসো। এটি জাস্ট একটি সম্বোধন করার জন্য এটিকে আনা হচ্ছে যে ওহে। এই ধরনের যে পদগুলি পাবো আমরা সেগুলি কিন্তু অকারক পদ। এখানে একটি প্রসঙ্গ জানতে হবে যে কারক সম্পর্ক যেমন 6 প্রকার, অকারক সম্পর্কও তেমনি 2 প্রকার। অর্থাৎ অকারক পদ 2 প্রকার হয়, একটি হচ্ছে সম্বন্ধ পদ আর একটি হচ্ছে সম্বোধন পদ। সম্বন্ধ পদ এটিকে ইংরেজিতে বলা হয় পজেসিভ কেস। আর একটি আসছে যেটি সম্বোধন পদ। এটিকে ইংরেজিতে বলা হচ্ছে, সেটি হচ্ছে ভোকেটিভ কেস। এই দুটোরও ইংরাজি পরিভাষা আমরা জানলাম। সম্বন্ধ পদকে বলা হচ্ছে পজেসিভ কেস আর সম্বোধন পদকে বলা হচ্ছে ভোকেটিভ কেস। ব্যাপারটি এবার আমরা বুঝবো যে সম্বন্ধ পদ কি না। খুব সহজে সংজ্ঞায় যদি বলি, সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ দুটোই অকারক সম্পর্ক। আমরা জেনেছি যে দুটোই অকারক পদ। সম্বন্ধ পদের সংজ্ঞায় খুব সহজে বলতে গেলে এরকম বলতে হয় যে বাক্যের মধ্যে এমন কিছু নামপদ থাকে যে নামপদগুলির সাথে ক্রিয়াপদের কোনো প্রকার সরাসরি সম্পর্ক থাকে না, কিন্তু বাক্যের মধ্যে অবস্থিত অন্যান্য নামপদের সাথে তার সম্পর্ক থাকে, তাদেরকেই বলা হয় সম্বন্ধ পদ। যেমন আমরা আগের উদাহরণে পেলাম যে মাটির পুতুল। এই মাটির পুতুল, এই মাটি শব্দটাকে আমরা যদি দেখি তাহলে আমরা একটু আগেই বুঝলাম যে মাটির শব্দটি যেখানে সম্বন্ধ পদ বা অকারক, কারণ এই মাটির শব্দটির সাথে পুতুল এর যোগাযোগ রয়েছে কিন্তু ক্রিয়াপদের সাথে কোনো যোগাযোগ নেই। অর্থাৎ বাক্যটাকে আমি যদি পুরো সাজাই যে রাম মাটির পুতুল ভেঙেছে, তাহলে দেখো এই ক্রিয়াপদটির সাথে কিন্তু মাটির শব্দের কোনো যোগাযোগ নেই, তাহলে প্রথমেই এটি অকারক হলো। কিন্তু দেখা যাচ্ছে যে মাটির শব্দটির সাথে এই পুতুল এই নামপদের যোগাযোগ রয়েছে, তাহলে এটিকে আমরা সম্বন্ধ পদ বলতে পারবো, পজেসিভ কেস। এরপর আরেকটি অংশ পড়ে থাকছে, সেটি হচ্ছে সম্বোধন পদ। একটু আগেই আমরা একটি উদাহরণ দেখছিলাম যে ওহে, ওলো, এই যে শব্দগুলো যেগুলি আগে সম্বোধন সূচক হিসাবে ব্যবহৃত হয়, সংজ্ঞা যদি করি তাহলে খুব সহজে বলতে হয় বাক্যের মধ্যে এমন কিছু নামপদের উপস্থিতি থাকে যাদের সাথে ক্রিয়াপদের কোনো প্রকার সরাসরি সম্পর্ক থাকে না, শুধুমাত্র সেই নামপদগুলি কিছু সম্বোধন করার জন্য, কাউকে ডাকার জন্য, বিশেষভাবে আহ্বান করার জন্য এটি প্রযুক্ত হয় বা ব্যবহৃত হয়, তাদেরকেই আমরা সম্বোধন পদ বলতে পারি।
এখানে কারক এবং অকারক বিষয়টি আশা করছি তোমাদের কাছে পরিষ্কার হলো যে কারক বিষয়টি কি, অকারক বিষয়টি কি, কারক সম্পর্ক কত প্রকার, অকারক সম্পর্ক কত প্রকার। এরপর আমরা চলে আসি কারক এই বিষয়টিকে বোঝার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, সেটি হচ্ছে বিভক্তি। বিভক্তি কাকে বলে? বিভক্তি শব্দের অর্থ হচ্ছে বিভাজন বা বন্টন। বিভক্তির খুব সহজ সংজ্ঞা যদি করি তাহলে এরকম বলা যায় যে যে সমস্ত ধ্বনিগুচ্ছ বা শব্দাংশ শব্দের সাথে কিংবা ধাতুর সাথে বসে পদ তৈরি করতে পারে, নামপদ কিংবা ক্রিয়াপদ, তাদের বলে বিভক্তি। এখানে অনেকেই সংজ্ঞাটি ভুল লেখে যে বাক্যের মধ্যে অবস্থিত যে বর্ণগুচ্ছ। এখানে কিন্তু ব্যাকরণের আলোচনা বোঝার ক্ষেত্রে অনেকেরই ভুল হয়, অনেকেই ব্যাকরণের সংজ্ঞায় বর্ণ কথাটাকে নিয়ে আসে। ধ্বনি আর বর্ণ একই জিনিস। ধ্বনি মুখের বলার আর বর্ণ লেখার, অর্থাৎ আমি মুখে বলছি ক, এটাকে যদি আমি লিখে দিই যে ক, এটি হয়ে গেল বর্ণ, আর মুখে বললে সেটা হয়ে যাচ্ছে ধ্বনি। কিন্তু দেখা যায় ব্যাকরণের আলোচনায়, ভাষাতত্ত্বের আলোচনায়, ভাষা বিজ্ঞানের আলোচনায় মুখের বলা এই কথাটারই অর্থাৎ ধ্বনির সব থেকে বেশি গুরুত্ব আছে, এই লেখাটার কিন্তু গুরুত্ব কিন্তু নেই। এরকম একটি মজার বিষয় আমার জানা আছে যে এই যে ভুলটা অর্থাৎ ব্যাকরণের সংজ্ঞায় বর্ণ কথাটাকে নিয়ে আসা, এই ভুলটা অনেকেই করে, অনেক শিক্ষকও করে। তারা জেনে শুনে এই বর্ণ কথাটিকে সংজ্ঞায় লেখে, কোনো সংজ্ঞাতে হোক। এরকম একটি প্রসঙ্গ আমার মনে আছে ঘটেছিল কলেজে। ব্যাকরণের অধ্যাপক তিনি একটি ছেলেকে উঠিয়ে প্রশ্ন করেছিলেন যে শব্দ কাকে বলে। সেই ছেলেটি সংজ্ঞায় বলেছিল কতকগুলো বর্ণ পাশাপাশি বসিয়ে যদি একটি মিনিংফুল ইউনিট বা একটি অর্থপূর্ণ একক তৈরি করা হয় তাকে বলা হয় শব্দ। শিক্ষক তাকে প্রশ্ন করেছিলেন যে এই যে কতকগুলো বর্ণ বললে, আমি যদি না লিখে সেগুলোকে জড়ো করি, অর্থাৎ আমি যদি মুখে বলি, তাহলে সেটা কি শব্দ হবে না? ছেলেটি কিন্তু কোনো উত্তর দিতে পারেনি। এখানেই কিন্তু এই ব্যাকরণের আলোচনার একটা বিরাট হেরফের হয়ে যায়। অনেকে ব্যাপারটি বুঝতে পারেন যে ব্যাকরণ মুখের ভাষা নিয়ে আলোচনা করে, লেখা কিন্তু ব্যাকরণের ক্ষেত্রে তেমন গুরুত্ব রাখে না। অনেক মানুষ এমন আছে যারা মুখে কথা বলতে পারে আমাদের সমাজে, কিন্তু যাদের বর্ণ পরিচয় নেই, যারা লিখতে পারে না, তাহলে কি তাদের কথায় ব্যাকরণ প্রয়োগ হচ্ছে না? এই প্রশ্নটাই চলে আসে। তাহলে আমাদের যে প্রসঙ্গে ছিলাম যে বিভক্তি সংজ্ঞায় কি বলতে হবে না, কতকগুলি ধ্বনিগুচ্ছ, বর্ণ নয়, বর্ণগুচ্ছ নয়, এটা সংজ্ঞায় বলা যাবে না। কতকগুলি ধ্বনিগুচ্ছ বা শব্দাংশ যদি কোনো শব্দের কিংবা কোনো ধাতুর পরে বসে সেটিকে পদে পরিণত করে, মূলত ক্রিয়াপদে কিংবা নামপদে, তাদের বলা হয় বিভক্তি। যেমন উদাহরণ দিয়ে বুঝছি ব্যাপারটা আমরা। রাম আমি ধরি, খুব সহজ উদাহরণ এটি। এটা একটা নামপদ, এটি একটি শব্দ না রাম, এর সাথে আমরা যদি একটি ধ্বনিগুচ্ছ বা শব্দাংশ যোগ করি এর, তাহলে কথাটি কি দাঁড়িয়ে যাচ্ছে? রামের। আগের কথাটা রাম এবং রামের কথা দুটোর মধ্যে কিন্তু কিছু একটা পার্থক্য রয়েছে। পার্থক্যটা ঘটাচ্ছে এর, এটাই হয়ে যাচ্ছে বিভক্তি। রাম এটা হচ্ছে শব্দ আর রামের হয়ে গেল পদ, অর্থাৎ শব্দকে পদে পরিণত করলো এই বিভক্তিটি যোগ হয়ে গিয়ে। এই বিভক্তির দু প্রকার, একটি হচ্ছে শব্দ বিভক্তি আর একটি হচ্ছে ধাতু বিভক্তি। শব্দ বিভক্তি মূলত শব্দের পরে বসে শব্দকে পদে পরিণত করে, আর ধাতু বিভক্তি সেটি হচ্ছে ধাতুর পরে বসে সেটিকে ক্রিয়াপদে পরিণত করে। এখন তোমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে বিভক্তির প্রয়োগ কেন হয়, কেন বিভক্তি প্রযুক্ত হয়? না, এর সহজ উত্তর হচ্ছে শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করার জন্যই বিভক্তি প্রযুক্ত হয়। অনেক সময় দেখা যায় সরাসরি এই রাম শব্দটাকে আমরা ব্যবহার করতে পারছি না, অনেক সময় বাক্যের মধ্যেই সরাসরি এই শব্দটাকে ব্যবহার করতে কিছু অসুবিধা হতে পারে। এই অসুবিধাটাকে দূর করার জন্যই এমন একটি ধ্বনিগুচ্ছ এটা যোগ হয়ে এটাকে কিন্তু বাক্যে ব্যবহারের উপযোগী করে দিল। এইটুকুই কাজ করে বিভক্তি। বিভক্তির কিন্তু নিজস্ব কোনো অর্থ থাকে না, এই শব্দটার কোনো মানেই নেই। এটা শব্দের সাথে জুড়ে গেলে কিন্তু একটি মানে প্রডিউস বা মানে তৈরি করে, পুরোটা এই পদটা একটা মানে তৈরি করলো, কিন্তু বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই। আমরা এখানে বিভক্তি ব্যাপারটি বুঝলাম যে শব্দের সাথে বা ধাতুর সাথে যে
ধ্বনিগুচ্ছ বা শব্দাংশ জুড়ে গিয়ে সেটিকে পদে পরিণত করে তাকে বলা হয় বিভক্তি। বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই। বিভক্তি মূলত বাংলা ব্যাকরণে 4 প্রকার। কি কি না, এ এটি একটি বিভক্তি, কে এটি একটি বিভক্তি, তে এটি একটি বিভক্তি এবং রে, এই 4টি বিভক্তি রয়েছে বাংলা ব্যাকরণে। আরেকটি বিভক্তি আছে, সেটি হচ্ছে শূন্য বিভক্তি, যেটিকে ইংরাজিতে বলা হয় জিরো এন্ডিং। এই 5টি বিভক্তির প্রয়োগ বাংলা ব্যাকরণে আছে। এখানে আমরা শূন্য বিভক্তি কাকে বলে, এটা একটা নতুন পেলাম। শূন্য বিভক্তি জিরো এন্ডিং না, এর সহজ সংজ্ঞা করলে এরকম দাঁড়ায় যে যে সমস্ত শব্দাংশ বা যে সমস্ত বিভক্তি শব্দের সাথে জুড়ে গিয়ে শব্দকে পদে পরিণত করে, কিন্তু যারা প্রচ্ছন্ন থাকে, অর্থাৎ যাদের খুঁজে পাওয়া যাবে না এরকম, অর্থাৎ যাদের উপস্থিতিটা বুঝতে পারা যাবে না, তাদেরই বলা হয় শূন্য বিভক্তি। অর্থাৎ এ, কে, তে, রে এইগুলো বাদ দিয়ে বাকি সমস্ত কিন্তু শূন্য বিভক্তির অন্তর্গত হয়। শূন্য বিভক্তিকে আমরা স্পেশালি চিনতে পারবো না। যদি এরকম পড়ে, ধরে নাও রাম বনে যায়, এখানে রাম এই নাম পদে এখানে কোনো বিভক্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে এ কটার মধ্যে, অর্থাৎ এ, কে, তে, রে এ কটার মধ্যে একটাও কিন্তু এর সাথে জুড়ে নেই। এর মধ্যে কোন বিভক্তি আছে আমরা যদি বলি, তাহলে বলবো শূন্য বিভক্তি আছে। অর্থাৎ কারক বিভক্তি নির্ণয়ের সময় এ, কে, তে, রে এই কটা বাদ দিয়ে শব্দের সাথে যুক্ত আর যা কিছুই আমরা পাবো সবই কিন্তু শূন্য বিভক্তির অন্তর্গত হয়ে যাবে। এই কটাই মূল বিভক্তি। এরপর চলে আসি বিভক্তির শ্রেণী বিভাগ। বিভক্তিকে আমরা যদি ভাগ করি, তাহলে শূন্য বিভক্তি একটা ভাগ তো আমরা পেলাম, জিরো এন্ডিং। না, শূন্য বিভক্তির যদি আরেকটু আমরা ডিটেলসে যাই যে শূন্য বিভক্তি কেন এটাকে আনা হয়েছে ব্যাকরণে, না সহজ করে বললে এরকম বলতে হচ্ছে যে বাংলা ব্যাকরণে বিভক্তির অপ্রতুলতা দূর করার জন্যই শূন্য বিভক্তিকে আনা। অর্থাৎ বাংলা ব্যাকরণে যদি বিভক্তি বানানো হতো তাহলে অসংখ্য বিভক্তি তৈরি হয়ে যাবে, অত বিভক্তিকে মনে রাখা বা তৈরি করা সম্ভব নয়। এই অসুবিধাটার, অর্থাৎ বিভক্তির অপ্রতুলতা দূর করার জন্য, সমাধান করার জন্যই কিন্তু শূন্য বিভক্তিকে আনা হয়েছে, যে অত বিভক্তি বানানো সম্ভব নয়। তাই এমন একটা বিভক্তি আনা হোক যে এই 4টে বাদ দিয়ে শব্দের শেষে আর যে কোনো বিভক্তি যদি খুঁজতে হয় সেটা হয়ে যাবে শূন্য বিভক্তি। এরপর বিভক্তির যে মূল শ্রেণী বিভাগ, না বিভক্তিকে আমরা মোটামুটি যে ভাগগুলো জানবো সেটা হচ্ছে তির্যক বিভক্তি, যথার্থ বিভক্তি। এই দুটো বিভক্তির ভাগ আমরা জানব। তির্যক বিভক্তির সহজ সংজ্ঞায় যদি বলি, তাহলে এরকম বলতে হয় যে যে সমস্ত বিভক্তিগুলি একাধিক কারকে ব্যবহৃত হতে পারে, অর্থাৎ কর্তৃকারক, কর্মকারক, করণকারক সব কারকেই আমরা মোটামুটি এই বিভক্তিগুলির ব্যবহার পাবো, সেই বিভক্তিগুলোকেই বলা হয় তির্যক বিভক্তি। তির্যক বিভক্তির উদাহরণস্বরূপ বলা যায় যে এ এবং তে এই দুটি বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হতে পারে, তাই এই দুটি বিভক্তিকে আমরা সাধারণত তির্যক বিভক্তি বলবো। আরেকটি আসছে যথার্থ বিভক্তি। এর সংজ্ঞা যদি আমাদের তৈরি করতে হয় তাহলে এরকম বলতে হয় যে এমন কিছু বিভক্তি রয়েছে যেগুলির কোনো স্বতন্ত্র ব্যবহার নেই, যারা শব্দের সাথে ওতপ্রোতভাবে মিশে যায়, যাদেরকে আলাদা করে স্বতন্ত্রভাবে চেনা যায় না, তাদেরকেই আমরা বলবো যথার্থ বিভক্তি। অর্থাৎ দেখতে গেলে এ, কে, তে, রে এই 4টি বিভক্তি কিন্তু যথার্থ বিভক্তি, যাদেরকে শব্দের সাথে আলাদা করে চেনা যায় না। যদি আরেকটি উদাহরণ দিই, যে ঘর, ঘর এটি একটি শব্দ। যদি বলি ঘরেতে, ঘরেতে, তাহলে এখানে এই তে এই বিভক্তিকে ঘর থেকে ঘরেতে, এখানে এই ঘরেতে এটা হলো পদ আর ঘর হলো এটি শব্দ, তাহলে এখানে এই তে কিন্তু পৃথকভাবে বুঝতে আমরা পারছি না, এই তের কোনো স্বতন্ত্র ব্যবহার নেই। এটি হয়ে গেল এখানে যথার্থ বিভক্তি। এই পর্যন্ত আমরা আলোচনা করলাম কারক বিষয়টি কি, কারক কত প্রকার, অকারক বিষয়টি কি, অকারক কত প্রকার, বিভক্তি কি, বিভক্তি কত প্রকার, এই প্রসঙ্গগুলি আমরা এখনো পর্যন্ত আলোচনা করলাম। এরপর আমরা আর দুটো বিষয় জেনে নেব কারকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে নির্দেশক এবং আরেকটি জিনিস আছে সেটি হচ্ছে অনুসর্গ।
এই দুটো জিনিসকে জেনে নিয়ে আমরা কারকের যে শ্রেণী বিভাগ সেখানে প্রবেশ করব। প্রথমেই চলে আসি অনুসর্গ। অনুসর্গের সব থেকে সহজ সংজ্ঞা হিসাবে যদি বলি তাহলে বলতে হয় যে যে সমস্ত অব্যয় পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে আলাদাভাবে বসে বিভক্তির মতো কাজ করে তাদের অনুসর্গ বলে। অর্থাৎ অনুসর্গ এক প্রকার অব্যয় পদ যাদের কিন্তু অর্থ আছে, অর্থাৎ যাদের নিজস্ব স্বতন্ত্র মানে আছে, কিন্তু এই পদগুলি নামপদের পরে বিশেষ্য বা সর্বনাম পদের পরে আলাদাভাবে বসে বিভক্তির মতো কাজ করে। যেমন উদাহরণস্বরূপ যদি বলি যে তোমার কাছে এই আমার শেষ নিবেদন, এরকম যদি বলি তাহলে এখানে কাছে এটা হয়ে গেল এখানে অনুসর্গের উদাহরণ। অনুসর্গকে আমরা পরসর্গ বা কর্মপ্রবচনীয় বলতে পারি। কেন বলতে পারি আমি ব্যাখ্যা করব। অনুসর্গর এই কথাটাকে ভাঙলে আমরা পাই অনু কথার অর্থ হচ্ছে পরে, পরে স্থাপন। এখন এখানে প্রশ্ন আসে যে অনুসর্গকে পরসর্গ বলা হয় কেন? না এটি শব্দের পরে বসে বলে এটিকে পরসর্গ বলে, না অনুসর্গ শব্দের পরে বসে অনুতে স্থাপন, এই জন্য একে পরসর্গ বলে। আরেকটি প্রশ্ন আসে একে কর্মপ্রবচনীয় কেন বলা হয়? না অনুসর্গ বিভক্তির মতো কর্ম করে বা কাজ করে, এই জন্য একে কর্মপ্রবচনীয় বলা হয়। এখানে আরেকটি প্রসঙ্গ তৈরি হয় বিভক্তির সাথে অনুসর্গের পার্থক্য কী? না বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ থাকে। বিভক্তি শব্দের সাথে মিশে যায় কিন্তু অনুসর্গ শব্দের সাথে মিশে যায় না, স্বতন্ত্রভাবে বসে শব্দের পরে, এটাই কিন্তু পার্থক্য। এখানে আরেকটি প্রশ্ন আসে যে গঠনগত দিক থেকে অনুসর্গ কত প্রকার? না 3 প্রকার গঠনগত দিক থেকে, তৎসম অনুসর্গ, তদ্ভব অনুসর্গ এবং বিদেশি অনুসর্গ, এই 3 প্রকার গঠনগত দিক থেকে। এরপর চলে আসি নির্দেশক। নির্দেশকের সব থেকে সহজ সংজ্ঞায় বলা যায় যে শব্দাংশগুলি বস্তুবাচক নামপদের পরে বসে এই বস্তুবাচক নামপদটিকে তার সংখ্যাকে প্রকাশ করে বা গুণ প্রকাশ করে, অর্থাৎ বিশেষভাবে নির্দেশিত করে, তাকে নির্দেশক বলে। যেমন টা, টি, টুকু, টুকুন, এইগুলো হচ্ছে এই নির্দেশকের উদাহরণ। এখানে কারকের যে মূল ভূমিকা স্বরূপ আলোচনা সেটা শেষ হচ্ছে, যে কারক বিষয়টা কি, অকারক বিষয়টা কি, বিভক্তি কি, সমস্ত বিষয়টাই কিন্তু আমি সবিস্তারে ব্যাখ্যা করলাম। এরপর চলে আসি কারকের যে মূল ভাগ কর্তৃকারক তার আলোচনায়। কর্তৃকারককে ইংরেজিতে বলা হয় নমিনেটিভ কেস। আমরা জেনেছিলাম কর্তা কাকে বলে, প্রথমে এটা আমরা জানব। কর্তা কাকে বলে? কর্তার সংজ্ঞায় বলতে পারি যে বাক্যের মধ্যে যে পদ ক্রিয়াকে সম্পন্ন করে, ক্রিয়াকে চালনা করে, তাকেই বলা হয় কর্তা। আমি যদি উদাহরণস্বরূপ বলি যে এখানে রাম ভাত খাচ্ছে, এখানে রাম এই পদটা বা এই শব্দটা এখানে ক্রিয়া খাচ্ছে এই পদটাকে চালনা করছে, না ভাত খাচ্ছে, পুরো কাজটা কে করছে? না রাম করছে, তাহলে রাম হয়ে যাবে এখানে কর্তা। এটা আমরা খুব সহজেই বুঝে নিলাম। এরপর কর্তৃকারকের সংজ্ঞায় যদি বলি তাহলে বাক্যে অবস্থিত এই যে কর্তা পদ, এই কর্তা পদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কটাকে আমরা কর্তৃকারক বলবো। তাহলে বাক্যে অবস্থিত এই যে ক্রিয়াপদের সাথে কর্তা পদে বা বাক্যের ক্রিয়াকে যে চালনা করে, যে কিছু করছে, তার যে সম্পর্ক এখানে তৈরি হচ্ছে সেটা হয়ে যাবে এখানে কর্তৃকারক। এই সম্পর্কটুকুর নাম। এই কর্তৃকারক সম্পর্ক অনেক প্রকার হতে পারে, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ প্রকারগুলো আমরা আলোচনা করব। না প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, নিরপেক্ষ কর্তা, অনুক্ত কর্তা, এইগুলো আমরা একটু করে আলোচনা করব। প্রথমেই চলে আসি প্রযোজক কর্তা, কর্তৃকারকের একটি ভাগ। না প্রযোজক কর্তা সংজ্ঞা হিসেবে বলতে পারি যে বাক্যের মধ্যে অবস্থিত কর্তা পদ বা কর্তা যখন কোনো কাজ নিজে না করে অপরকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয় সেই কর্তাকে আমরা প্রযোজক কর্তা বলব। প্রযোজক কথাটার মানে হচ্ছে যে কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। উদাহরণস্বরূপ যদি বলি তাহলে এখানে বলতে পারি মা শিশুকে ভাত খাওয়াচ্ছে। এখানে আমরা একটি বাক্য তৈরি করলাম, মা শিশুকে ভাত খাওয়াচ্ছে।
এখানে মা হয়ে যাচ্ছে প্রযোজক কর্তা। মা নিজে কাজটি করছে না, ভাত খাওয়ার কাজটা মা নিজে করছে না, মা শিশুকে দিয়ে কিন্তু কাজটি করিয়ে নিচ্ছে। মায়ের প্রযোজনায় কিন্তু কাজটি হচ্ছে, তাই মা এখানে হয়ে যাচ্ছে প্রযোজক কর্তা। এই উদাহরণটিকে সামনে রেখেই আমরা আরেকটি কর্তার স্বরূপ বুঝে নেব, সেটি হচ্ছে প্রযোজ্য কর্তা। না, বাক্যের মধ্যে অবস্থিত কোনো কর্তা যখন কারোর প্ররোচনায়, প্রবর্তনায় বা প্রযোজনায় কোনো কাজ করে বা ক্রিয়া সম্পন্ন করে, তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। এখানে শিশু হয়ে যাচ্ছে এই প্রযোজ্য কর্তা, অর্থাৎ মা হচ্ছে প্রযোজক কর্তা, যে নিজে কাজ করছে না, কাউকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছে। যে কাজটি করছে সে হয়ে যাচ্ছে প্রযোজ্য কর্তা, শিশু হচ্ছে এখানে প্রযোজ্য কর্তা। তাহলে এই বাক্যটির মধ্যে আমরা দু প্রকার কর্তার সন্ধান পেলাম, মা এবং শিশু দুজনাই কর্তা, কিন্তু দুটি কর্তার মধ্যে ভাগ রয়েছে, একজন প্রযোজ্য আর একজন প্রযোজক। চলে আসছি পরের প্রকার, এই কর্তার আরেকটি প্রকার, সেটি হচ্ছে নিরপেক্ষ কর্তা। নিরপেক্ষ কর্তার সংজ্ঞায় আমরা বলতে পারি, বাক্যের মধ্যে যদি পৃথক দুটি কর্তা থাকে, সমাপিকা ক্রিয়ার কর্তা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা, অর্থাৎ বাক্যের মধ্যে যদি সমাপিকা ক্রিয়ার কর্তা এবং অসমাপিকা ক্রিয়ার দুটি পৃথক পৃথক কর্তা উপস্থিত থাকে, এক্ষেত্রে দেখা যায় যে অসমাপিকা ক্রিয়ার কর্তার সাথে সমাপিকা ক্রিয়ার কর্তার কোনো প্রকার সম্পর্ক বা সংযোগ স্থাপন হচ্ছে না। এখানে এই অসমাপিকা ক্রিয়ার কর্তাটিকে আমরা নিরপেক্ষ কর্তা বলবো। উদাহরণস্বরূপ ব্যাপারটি আমরা বুঝে নেব। যদি আমরা লিখি এখানে যে মেঘ করলে করলে বৃষ্টি হবে, তাহলে এখানে আমরা যদি দেখি যে অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া দুটোই কিন্তু এখানে উপস্থিত রয়েছে। একটা হচ্ছে মেঘ করলে, আরেকটি হচ্ছে বৃষ্টি হবে। এখানে মেঘ করলে এই ক্রিয়াটা কিন্তু এখনো সম্পন্ন হয়নি, এটি হয়ে যাচ্ছে এখানে অসমাপিকা ক্রিয়া। তাহলে এই অসমাপিকা ক্রিয়ার কর্তা কে আছে না মেঘ, মেঘ এখানে হচ্ছে নিরপেক্ষ কর্তা। আরেকটু ভালো করে আমরা যদি বুঝতে চাই আরেকটা উদাহরণ দিতে হবে। যদি আমরা লিখি যে সূর্য উঠলে পদ্ম ফোটে, এখানে আমরা উদাহরণটা লিখলাম যে সূর্য উঠলে পদ্ম ফোটে। এখানে দু প্রকার ক্রিয়ার উপস্থিতি রয়েছে, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়ার কাজ এখনো সম্পন্ন হয়নি। কোনটা সেটা না, সূর্য উঠলে। সূর্য কিন্তু এখনো ওঠেনি, অর্থাৎ আমরা এরকম কিন্তু বলিনি যে সূর্য উঠেছে পদ্ম ফুটেছে, বলিনি, সূর্য উঠলে বলেছি, সূর্য কিন্তু এখনো ওঠেনি। তাহলে সূর্য উঠলে এখানে সূর্য হয়ে যাচ্ছে অসমাপিকা ক্রিয়ার কর্তা, সূর্য কিন্তু এখনো ওঠেনি। তাহলে কি হবে না, পদ্ম ফুটবে বা পদ্ম ফোটে। তাহলে সূর্য এখানে হয়ে যাচ্ছে অসমাপিকা ক্রিয়ার কর্তা, নিরপেক্ষ কর্তা। আশা করছি ব্যাপারটা বোঝানো গেল যে নিরপেক্ষ কর্তা বিষয়টি কি না, দু প্রকার কর্তা উপস্থিত থাকবে, দু প্রকার ক্রিয়া উপস্থিত থাকবে। এর মধ্যে থেকে অসমাপিকা ক্রিয়ার যে কর্তা, যে ক্রিয়াটি এখনো সম্পন্ন হয়নি, সেটাকে আমরা খুব সহজে চিনে নেব নিরপেক্ষ কর্তা। এখানে একটি প্রশ্ন পড়ে যে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে কি বলা হয় না, নিরপেক্ষ কর্তা বলা হয়। এটি হবে কিন্তু উত্তর। আরও দু প্রকার কর্তা আমরা বুঝে নেব, প্রযোজ্য কর্তা, প্রযোজক কর্তা, নিরপেক্ষ কর্তা আমরা বুঝলাম। আরও দু প্রকার আমরা বুঝব, খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সেটা হচ্ছে ব্যতিহার কর্তা, আর একটা হচ্ছে সহযোগী কর্তা। প্রথম চলে আসি সহযোগী কর্তা। সহযোগী কর্তার সংজ্ঞায় যদি বলতে হয় তাহলে খুব সহজে এরকম বলা যায় যে বাক্যের মধ্যে একই ক্রিয়ার যদি দুটো কর্তা উপস্থিত থাকে এবং সেই কর্তারা ক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে যদি একে অপরকে সাহায্য করে, তাকেই বলবো সহযোগী কর্তা। উদাহরণস্বরূপ ব্যাপারটি বুঝে নেব। যদি বলি বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে, এখানে বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে, এখানে ক্রিয়াপদ একটাই না, খাচ্ছে, জল খাচ্ছে, এটা মোটামুটি ক্রিয়াপদ এখানে একটাই রয়েছে। এই ক্রিয়ার কিন্তু দুটি পৃথক কর্তা রয়েছে, অর্থাৎ এই ক্রিয়াটাকে দুটি কর্তা মিলে একসাথে কাজটি করছে, বাঘ এবং গরু।
এই দুটি কর্তা হয়ে যাবে এখানে সহযোগী কর্তা। বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে, না এই দুজন মিলে একই কাজ সম্পন্ন করছে, না জল খাওয়াটা দুজনা মিলেই একসাথে করছে, এখানে এরা হয়ে যাবে সহযোগী কর্তা। এরপর চলে আসে ব্যতিহার কর্তা। না বাক্যের মধ্যে অবস্থিত একটি ক্রিয়ার, অর্থাৎ সংজ্ঞাটা একই থাকবে, একটি ক্রিয়ার যদি দুটি পৃথক কর্তা উপস্থিত থাকে এবং কর্তারা যদি একে অপরের বিরোধিতা করে, পরস্পরের প্রতিযোগিতা করে, অর্থাৎ আগেরটা পেলাম সহযোগিতা করে, ব্যতিহার কর্তায় পাচ্ছি প্রতিযোগিতা করে, বিরোধিতা করে, তাদের বলবো আমরা ব্যতিহার কর্তা। উদাহরণস্বরূপ ব্যাপারটি বুঝে নেব। না আমরা যদি বলি যে রাজায় রাজায় যুদ্ধ, রাজায় রাজায়, এখানে যদি বলি যুদ্ধ, তাহলে দেখব এখানে রাজায় রাজায় যুদ্ধ যদি আরেকটু আমরা পুরো লিখে দিই তাহলে হবে রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে। এখানে ক্রিয়াটা একটাই যে যুদ্ধ হচ্ছে। এখানে দুজন কর্তা রয়েছে, একজন রাজা আর একজন রাজা, দুজনা কিন্তু একে অপরের প্রতিযোগিতা করছে। রাজায় রাজায় যুদ্ধ, গায়কে গায়কে তুমুল যুদ্ধ। এখানে দুজনাই কিন্তু গান গাইছে এবং গান গাওয়ার মধ্য দিয়ে দুজনার প্রতিযোগিতা করছে। এইটা যখনই প্রকাশিত হবে তখন সেটাকে বলতে হবে ব্যতিহার কর্তা। এখানে একটা পার্থক্য তৈরি হয়ে যায় যে সহযোগী কর্তার সাথে ব্যতিহার কর্তার কি পার্থক্য? না সহযোগী কর্তারা একে অপরকে সহযোগিতা করে, একই কাজ দুজনে মিলে সহযোগিতায় করছে। বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে, দুজনাই জলই খাচ্ছে কিন্তু একসাথে, তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই। কিন্তু ব্যতিহার কর্তাদের মধ্যে প্রতিযোগিতা থাকে, কর্তারা একে অপরের বিরোধিতা করে, এটাই মূল পার্থক্য। সহযোগী কর্তায় সহযোগিতা থাকে, ব্যতিহার কর্তায় প্রতিযোগিতা থাকে বা বিরোধিতা থাকে। এই পর্যন্ত আমরা কর্তার শ্রেণীবিভাগ জানলাম, কর্তৃকারক কাকে বলে সেটা জানলাম। এরপর চলে আসি যে কর্তৃকারক চিনব কী করে, তার সহজ উপায়। সাধারণভাবে এরকম বলা যায় যে বাক্যে ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্তৃকারক। এটা চেনার সহজ উপায়। যেমন আমি যদি বলি এখানে যদি বলি যে পূজা গান গাইছে, এখানে ক্রিয়াপদ কি না গাইছে। এই ক্রিয়াপদকে আমি যদি কে দিয়ে প্রশ্ন করি, না কে গাইছে না পূজা গাইছে, উত্তর পেলাম। এটি হয়ে যাচ্ছে এখানে কিন্তু কর্তৃকারক, বা এই সম্পর্কটা হয়ে যাচ্ছে কর্তৃকারকের সম্পর্ক। কিন্তু এখানে একটি মজার বিষয় যে এই ট্রিক সব সময় কিন্তু খাটবে না, অর্থাৎ বাক্যের ক্রিয়াপদকে আমি কে দিয়ে প্রশ্ন করলেই কর্তৃকারক চলে আসবে এরকম কিন্তু সব সময় হবে না। এমন কিছু পর্যায় আছে যেখানে কিন্তু এই জিনিসটাকে আরও টাফ করে দেওয়া হবে। কেমন, একটি উদাহরণ দিচ্ছি, একটি সহজ উদাহরণের সাহায্যে ব্যাপারটি আমরা বুঝে নেব। অসুখী একজন কবিতা থেকে একটি লাইন আছে এখানে যে ঘাস জন্মালো রাস্তায়, ঘাস জন্মালো রাস্তায়। এখানে মূল ক্রিয়াপদ না জন্ম নেওয়া, জন্মালো। যদি প্রশ্ন এখানে করি যে কি জন্মালো, না উত্তর আসবে ঘাস জন্মালো। যারা সহজ ট্রিকের মাধ্যমে শিখেছো কারক তারা বলবে এটা তো কর্মকারক, না কি জন্মালো ঘাস জন্মালো, কি দিয়ে প্রশ্ন করলে তো কর্মকারক আসে। কিন্তু এখানেই ভুল হয়ে যাবে, ঘাস জন্মালো রাস্তায়, না ভালো করে যদি আমরা প্রশ্নটি করি না কে জন্মালো না ঘাস জন্মালো, ঘাস এখানে কিন্তু কর্তা, এখানে কর্তৃকারক হবে ঘাস। অর্থাৎ এরকম যদি দিয়ে দেয় ঘাস জন্মালো রাস্তায়, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, বৃষ্টি ধুয়ে দিচ্ছে, কে ধুয়ে দিচ্ছে না বৃষ্টি। অনেকেই এটিকে কর্মকারক করে দিয়ে চলে আসে কিন্তু ভুল হয় ব্যাখ্যা, অর্থাৎ এখানে ঘাস হয়ে যাবে কিন্তু এখানে কর্তৃকারক। এরকম ধরনেরই কিছু ব্যতিক্রম দেয় যেখানে ওই যে ট্রিক, অর্থাৎ ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক, এই ট্রিক কিন্তু খাটে না। সেক্ষেত্রে একটু মাথা খাটাতে হবে, বাক্যটাকে বুঝতে হবে। না এখানে জন্মানোর কথা বলা হচ্ছে, ঘাস জন্মাচ্ছে, ঘাসই এখানে কাজটা করছে, তা সেই হয়ে যাবে এখানে কর্তা বা কর্তৃ। এরপর আমরা চলে আসি কারক ও অকারক সম্পর্ক প্রসঙ্গে আলোচনায়। এই ক্লাসেই আমরা সম্পূর্ণ আলোচনা করব কারক প্রসঙ্গে, একটা ক্লাসেই আমরা সবটা শেষ করব কারক প্রসঙ্গে বা কারকের A to Z।
চলে আসছি এরপর ভূমিকা স্বরূপ আমাদের একটা অংশ বুঝে নিতে হবে যে একটা বাক্যের মধ্যে মূল 3টে উপাদান থাকে, কর্তা, ক্রিয়া এবং কর্ম। অর্থাৎ যদি আমরা উদাহরণ ধরি যে রনি সাইকেল চালাচ্ছে, এই বাক্যে 3টে উপাদান আছে। রনি হচ্ছে কর্তা, যে ক্রিয়াকে চালনা করছে, যার দ্বারা ক্রিয়াকে চালনা করা হচ্ছে সেটা হচ্ছে কর্ম বা কর্তা যা কিছু করছে, অর্থাৎ সাইকেল হচ্ছে এখানে সেই পদ, আর চালাচ্ছে এটা হচ্ছে ক্রিয়াপদ। রনি সাইকেল চালাচ্ছে, এখানে কর্তা, কর্ম, ক্রিয়া এই 3টে পদই উপস্থিত রয়েছে। আমাদের কারক নির্ণয়ের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাক্যের এই ক্রিয়াপদ। ক্রিয়াপদকে নিয়েই কারকের যত কিছু খেলা নির্ভর করছে। প্রত্যেক বাক্যে ক্রিয়াপদ থাকবেই, ক্রিয়াপদ ছাড়া কখনো কোনো বাক্য গঠিত হতে পারে না। কারক শিখতে হলে এই ক্রিয়াপদই হচ্ছে আসল। কারকের সমস্তটাই নির্ভর করছে ক্রিয়াপদের উপর। ক্রিয়াপদের সাথে বাক্যের অন্যান্য নামপদগুলোর যে সম্পর্ক, পৃথক পৃথক সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কগুলোকেই বলা হচ্ছে কারক। অর্থাৎ বাক্যে একটা ক্রিয়াপদ থাকবেই, সেই ক্রিয়াপদের সাথে বাক্যে অন্যান্য যে নামপদগুলো রয়েছে, সেই নামপদ 5টা 10টা 2টো 3টে যা খুশি হতে পারে, সেই নামপদগুলোর সাথে পৃথক পৃথক যে সম্পর্ক তৈরি হবে, সেই সম্পর্কটারই নাম হচ্ছে কারক। অর্থাৎ কারক অ্যাকচুয়ালি একটা সম্পর্কের নাম। কারককে এজন্যই কারক সম্পর্ক বলা হয়। চলে আসি এরপর কারক কি, ইংরেজিতে একে বলা হয় কেস। না, উত্তর হবে বাক্যের অন্তর্গত নামপদগুলির সঙ্গে বা বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে সমাপিকা ক্রিয়াপদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকেই বলা হচ্ছে কারক। এখানে উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি। যেমন রাহুল ভাত খাচ্ছে, এই বাক্যে ক্রিয়াপদ হচ্ছে খাওয়া। আমি একটু আগেই বললাম যে কারকের ক্ষেত্রে ক্রিয়াপদই হচ্ছে আসল। তাই ক্রিয়াপদ খাওয়া এই পদটির সাথে বাক্যের অন্যান্য নামপদ অর্থাৎ রাহুল এবং ভাত, এই দুটি নামপদের যে পৃথক সম্পর্ক তৈরি হচ্ছে, সেই সম্পর্কটাই হচ্ছে কারক সম্পর্ক। চলে আসছি এরপর ব্যুৎপত্তিগত অনুসারে কারক শব্দটির অর্থ কি দাঁড়ায়, অর্থাৎ কারক শব্দটা এলো কোথা থেকে। না, কারক শব্দটাকে ভাঙলে পাই ক্রি যুক্ত অক। ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ দাঁড়ায় কর্ম সম্পাদন যে করে বা কর্ম সম্পাদক। কারক শব্দটার ব্যাকরণগত অর্থ দাঁড়ায় অন্বয় বা সম্পর্ক। চলে আসছি এরপর সংস্কৃতে এই কারকের সংজ্ঞা প্রসঙ্গে সংস্কৃত ব্যাকরণে কি বলা হয়েছে। না, সংস্কৃত ব্যাকরণে বলা হয়েছে ক্রিয়ান্বয়ী কারকম। না, পাণিনি তিনি তার একটি গ্রন্থে বলছেন যে ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়ার সাথে অন্বয় স্থাপন করাই হচ্ছে কারক। অন্বয় মানে সম্পর্ক স্থাপন করা। ক্রিয়ার সাথে অন্যান্য নামপদের সম্পর্ক স্থাপনের এই প্রসেসটার নামই হচ্ছে কারক। চলে আসছি এরপর বিভক্তি। কারকের সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস জুড়ে যায়, সেটা হচ্ছে বিভক্তি। বিভক্তি বিষয়টা আমাদের বুঝে নিতে হবে। বিভক্তি কাকে বলে? না, যে সমস্ত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নামপদ কিংবা ক্রিয়াপদ তৈরি করতে পারে, তাদের বিভক্তি বলে। অর্থাৎ এমন কিছু সিচুয়েশন চলে আসে যেখানে আমরা ডাইরেক্ট বা সরাসরি কোনো নামপদকে প্রয়োগ করতে পারি না। যদি বলি রাম সাইকেল আছে, এই কথাটার কিন্তু কোনো মানে দাঁড়াচ্ছে না। যদি বলি রামের সাইকেল আছে, তাহলে এই কথাটার মানে দাঁড়াচ্ছে। তাহলে রাম সাইকেল আছে, রামের সাইকেল আছে, এখানে রামের আমরা একটু কিছু চেঞ্জ আনলাম। রাম হচ্ছে মূল শব্দ, এই শব্দের সাথে আমরা চেঞ্জ করলাম বা একটু যোগ করলাম, এর বলে একটি বিভক্তি। বিভক্তির কাজ এটাই যে বাক্যের অর্থকে সুন্দর করে তুলতে পারে বা পরিষ্কার করে তুলতে পারে। বিভক্তির কাজটাই এটা, যে এমন অনেক সিচুয়েশন চলে আসে যেখানে আমরা শব্দকে সরাসরি প্রয়োগ করতে পারবো না, সেক্ষেত্রে বিভক্তি কাজে লাগে। বিভক্তির এবার উদাহরণ এখানে দেওয়া হচ্ছে যে প্রভাত এর, প্রভাতের, প্রভাত হচ্ছে মূল শব্দ, এর বিভক্তি যোগ হয়ে গেছে এটি পদে পরিণত। অর্থাৎ শব্দ থেকে পদে পরিণত হওয়ার যে প্রসেস, সেই প্রসেসটাকে দাঁড় করায় বা প্রসেসটাকে চালায় হচ্ছে বিভক্তি।
এরপর বিভক্তি শব্দটি ব্যাকরণে কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে? না, বিভক্তি শব্দটি ব্যাকরণে কারক, ধাতু এবং ক্রিয়াপদ প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে। আর একটা বলতে পারি, শব্দকে স্বতন্ত্র পদের মর্যাদা প্রদান করতেও বিভক্তি শব্দের ব্যবহার হয়। শব্দকে বাক্যের উপযোগী করে তোলার জন্য বিভক্তি শব্দের ব্যবহার হয়। চলে আসছি পরের, বিভক্তি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি দাঁড়ায়? না, বিভক্তি শব্দটাকে আমরা যদি ভাঙি তাহলে পাবো বিভজ তি। এই ভজ ধাতুর সাথে তি হচ্ছে প্রত্যয় যোগ হয়েছে। চলে আসছি পরের, বিভক্তি শব্দের অর্থ কি দাঁড়ায়? না, বিভক্তি শব্দের মানে হচ্ছে বিভক্ত, বিভাজন বা বন্টন। এরপর বিভক্তির প্রকারভেদ আছে। বিভক্তি নানা প্রকার হতে পারে। প্রথম, তির্যক বিভক্তি কাকে বলে? না, যে সমস্ত বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হতে পারে। এমন কিছু বিভক্তি আছে যে বিভক্তিগুলো একাধিক কারকেই ব্যবহৃত হয়, তাদেরকে আমরা তির্যক বিভক্তি বলি। যেমন এ, তে, কে, এগুলো হচ্ছে তির্যক বিভক্তি। এরপর চলে আসে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, শূন্য বিভক্তি। শূন্য বিভক্তিকে কেন আনা হয়েছে এবং জিনিসটা কি, এটা জানতে হবে। না, বাক্যে ব্যবহৃত যে সমস্ত শব্দাংশ বা বিভক্তিগুলির সাথে শব্দের যোগ হয়, কিন্তু এই বিভক্তি নিজে অপ্রকাশিত থাকে বা প্রচ্ছন্ন থাকে, কিন্তু শব্দকে পদে পরিণত করে দেয়, তাকে শূন্য বিভক্তি বলে। অর্থাৎ এমন কিছু বিভক্তি বা এমন কিছু শব্দের অংশ যেগুলো শব্দের সাথে জুড়ে গিয়ে শব্দকে পদে পরিণত করে দেয়, কিন্তু সে প্রচ্ছন্ন থাকে বা তাকে খুঁজে পাওয়া যায় না, এই ধরনের বিভক্তিগুলোকে আমরা বলবো শূন্য বিভক্তি। শূন্য বিভক্তিকে কেন আনা হয়েছে? না, শূন্য বিভক্তিকে আনা হয়েছে, যদি শূন্য বিভক্তিকে না আনা হতো তাহলে প্রচুর বিভক্তি বানাতে হতো, যেটা সম্ভব নয়। অর্থাৎ বিভক্তির অপ্রতুলতা দূর করার জন্যই, অভাব দূর করার জন্যই এখানে শূন্য বিভক্তির কনসেপ্টটাকে আনা হয়েছে। চলে আসছি পরের, যথার্থ বিভক্তি কাকে বলে? না, যে বিভক্তিগুলি শব্দের সাথে ওতপ্রোতভাবে মিশে যায়, যাদের কোনো প্রকার স্বতন্ত্র ব্যবহার নেই, তাদেরই যথার্থ বিভক্তি বলবো। যেমন এ, কে, রে, তে, এই চারটে বিভক্তি যথার্থ বিভক্তি। এরপর এখানে শব্দ বিভক্তি বলে একটা জিনিস পড়তে হবে আমাদের, যে সমস্ত বিভক্তি শব্দের সাথে জুড়ে গিয়ে পদ বানাতে পারে, নামপদ বানাতে পারে, তাদের বলা হয় শব্দ বিভক্তি। যেমন কলকাতা যুক্ত তে, তে হচ্ছে বিভক্তি কলকাতাতে। কলকাতা হচ্ছে একটা শব্দ, এই শব্দের সাথে তে বিভক্তি যোগ হয়ে গেছে কলকাতাতে। ক্রিয়া বিভক্তি, না, যে সমস্ত বিভক্তি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ বানাতে পারে, ক্রিয়াকে বাক্যের মধ্যে ব্যবহারের উপযোগী করে দিতে পারে, তাদেরই বলবো ক্রিয়া বিভক্তি। যেমন পর যুক্ত ছি, পড়ছি, এটা ক্রিয়াপদ তৈরি হলো, আসল ধাতু ছিল পর, এর সাথে ছি, এইটা হচ্ছে একটা বিভক্তি যোগ হয়েছে। এরপর মধ্যশিক্ষা পর্ষদ কত প্রকার বিভক্তিকে ধরেছে তাদের সিলেবাসে? না, মধ্যশিক্ষা পর্ষদ মোট 5টা বিভক্তিকে ধরেছে, এ, কে, রে, তে এবং শূন্য বিভক্তি। এই 5টা বিভক্তির কাজ আমরা মধ্যশিক্ষা পর্ষদ অনুযায়ী করতে পারবো। এরপর অনুসর্গ বলে একটা বিষয় বুঝতে হবে। বিভক্তির মতোই যে সমস্ত অব্যয় পদ, অর্থাৎ অনুসর্গ এক প্রকার অব্যয়, যে সমস্ত অব্যয় পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে আলাদাভাবে বসছে, বিভক্তির মতোই কাজ করে, তাদের অনুসর্গ বলে। কিন্তু একটু পার্থক্য আছে বিভক্তির সাথে। এখানে বুঝে নিতে হবে, অনুসর্গ বা পরসর্গ মানে শব্দের পরে বসে, আলাদাভাবে বসে, কিন্তু বিভক্তি শব্দের সাথে জুড়ে যায়, আলাদাভাবে বসে না। যদি উদাহরণ দিই তাহলে ব্যাপারটা বোঝানো যাচ্ছে। একটা উদাহরণ দিলাম যে এখানে কলকাতা যোগ তে, কলকাতাতে, আমরা এখানে বিভক্তি আছে প্রয়োগ, কিন্তু বিভক্তিকে আলাদাভাবে খুঁজে পাচ্ছি না, কিন্তু যখনই অনুসর্গ বসবে অনুসর্গকে আলাদাভাবে খুঁজে পাওয়া যাবে। অনুসর্গের অপর কি নাম? না, অনুসর্গকে কর্ম, প্রবচনীয়, সম্বন্ধীয় বা পরসর্গ, এই 3টে নামে ডাকা হয়। যে কোনো একটা নামে পরীক্ষায় প্রশ্ন দিতেই পারে। অনুসর্গকে পরসর্গ কেন বলা হয়? না, অনুসর্গ সাধারণত শব্দের পরে বসে বলে একে পরসর্গ বলে। অনুসর্গকে কর্মপ্রবচনীয় কেন বলে? না, অনুসর্গ বিভক্তির মতোই কাজ করে বলে অনুসর্গকে কর্মপ্রবচনীয় বলে, বা বিভক্তির মতোই কর্ম করে বলে। চলে আসছি পরের, অনুসর্গের সাথে বিভক্তির কি পার্থক্য দাঁড়ায়?
না অনুসর্গের সাথে বিভক্তির পার্থক্য আছে। বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে। বিভক্তি শব্দের সাথে মিশে যায়, কিন্তু অনুসর্গ শব্দের সাথে মিশে না গিয়ে শব্দের পরে আলাদাভাবে বসে, তাকে আলাদাভাবে খুঁজে পাওয়া যায়। চলে আসছি পরে। গঠনগত দিক থেকে অনুসর্গ কত প্রকার? না 3 প্রকার। তৎসম অনুসর্গ, তদ্ভব অনুসর্গ, আর হচ্ছে বিদেশি অনুসর্গ। আরেকটি জিনিস বুঝতে হবে, নির্দেশক। নির্দেশক জিনিসটা কি? না নির্দেশক কিছু শব্দ বা শব্দাংশ যেগুলি বিশেষ্য পদ কিংবা বিশেষণ পদকে বিশেষভাবে নির্দেশিত করতে সাহায্য করে, তাদের নির্দেশক বলে। যেমন টু, টুকু, টা, এগুলো হচ্ছে নির্দেশক। চলে আসছি এরপর অকারক। কারক বিষয়টা আমরা বুঝেছি যে বাক্যের মধ্যে অবস্থিত ক্রিয়াপদের সাথে নামপদগুলির যে সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে কারক। অকারক কি? না বাক্যের মধ্যে অবস্থিত যে সমস্ত পদের সাথে ক্রিয়াপদের কোনো সরাসরি সম্পর্ক থাকে না, কিন্তু বাক্যের অন্যান্য নামপদের সাথে তাদের হয়তো সম্পর্ক থাকতে পারে, তাদের বলা হয় অকারক। অর্থাৎ বাক্যের মধ্যে এমন কিছু পদ থাকে যে পদগুলির সাথে ক্রিয়াপদের কোনো যোগসূত্র নেই, সেই পদগুলোকেই বলা হয় অকারক। যেমন সোনার পাখি উড়ে যায়, এখানে মেন ক্রিয়াপদ হচ্ছে উড়ে যাওয়া। এই ক্রিয়াপদের সাথে কার সরাসরি সম্পর্ক রয়েছে? না পাখির। পাখি উড়ে যায়, কিন্তু এই পাখিটাকে বোঝানোর জন্য যে পাখিটা কেমন, না সোনার, সোনার শব্দটাকে আমরা এনেছি। এই পদটাই হচ্ছে অকারক। এই সোনার শব্দটার সাথে যায় ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই। এই সোনার শব্দটাকে যদি উড়িয়েও দেওয়া হয়, মুছেও দেওয়া হয়, কোনো পার্থক্য কিন্তু আসবে না কথার মধ্যে বা মিনিংয়ের মধ্যে। আরেকটা উদাহরণ দিচ্ছি, মাটির পুতুল ভাঙলো। কথাটা অ্যাকচুয়ালি হচ্ছে পুতুল ভাঙলো। পুতুলটা কেমন? না মাটির পুতুল। এটা বোঝানোর জন্যই এই মাটি শব্দটাকে আনা হয়েছে। তাই এখানে সোনা এবং মাটি এই দুটো পদ হচ্ছে অকারক, কারণ এই দুটো পদের সাথে ক্রিয়াপদগুলির কোনো সম্পর্ক নেই। চলে আসছি পরের। এই অকারককে কখনো কখনো উপকারকও বলা হয়। বাক্যে সমাপিকা ক্রিয়ার সাথে অর্থ সম্পর্কহীন পদকেই উপকারক বা অকারক বলে। অকারক পদ এবার কত প্রকার? না অকারক পদ মেনলি 2 প্রকার হয়। একটা হচ্ছে সম্বন্ধ পদ, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে পজিটিভ কেস, আর একটা হচ্ছে সম্বোধন পদ, যেটা আমরা পরে পড়ব। সম্বন্ধ পদ কাকে বলে? না বাক্যের মধ্যে অবস্থিত যে সমস্ত নামপদের সাথে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না, অর্থাৎ অকারক, কিন্তু বাক্যের অন্য কোনো নামপদের সাথে সম্পর্ক থাকে, তাদেরই সম্বন্ধ পদ বলে। খুব ডেঞ্জারাস একটি জিনিস, এটিই পরীক্ষায় বারবার দেয় সম্বন্ধ পদ নির্ণয় করতে। যেমন সোনার পাখি, মাছের ঝোল, চোখের পাতা, গাছের ডাল, এইগুলো হচ্ছে সম্বন্ধ পদ। এরপর সম্বন্ধ পদ চেনার একটা উপায় এখানে, যে সর্বদা সম্বন্ধ পদের সাথে র এবং এর এই বিভক্তি যোগ থাকতেই হবে। এই দুটো বিভক্তিকে, র আর এর, এই জন্যই এই দুটো বিভক্তিকে অকারক বিভক্তি বলে। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দেয় অকারক বিভক্তি কোনগুলি? না র আর এর। এরপর চলে আসছি সম্বোধন পদ। এটাকে ভোকালিটিভ কেস বলছে। এর সংজ্ঞা কি দাঁড়াবে? না বাক্যের মধ্যে অবস্থিত এমন কিছু নামপদ আছে যাদের সাথে ক্রিয়াপদের কোনো সরাসরি সম্পর্ক নেই, কিন্তু অন্য নামপদের সম্বোধন, আহ্বান বা আবেদন বোঝাতে তাদের ইউজ হয়, তাদের সম্বোধন পদ বলে। যেমন ওহে গোপাল এদিকে এসো, এখানে ওহে এটাই হলো এই সম্বোধন সূচক সম্বোধন পদ। চলে আসছি পরের কারক সম্পর্ক। এবার চলে আসি, অকারক বুঝলাম আমরা যে অকারক 2 প্রকার হয়। এরপর কারক সম্পর্ক 6 প্রকার। কি কি? না কর্তৃকারক সম্পর্ক, নমিনেটিভ কেস, কর্মকারক সম্পর্ক, অবজেক্টিভ কেস, করণকারক সম্পর্ক, ইনস্ট্রুমেন্টাল কেস, নিমিত্তকারক সম্পর্ক, ডেটিভ কেস, অপাদানকারক সম্পর্ক, অ্যাবলেটিভ কেস এবং অধিকরণকারক সম্পর্ক, লোকালেটিভ কেস। এই 6 প্রকারের কারক সম্পর্ক আমরা পাব। প্রথম চলে আসি কর্তৃকারক সম্পর্ক। না কর্তা কাকে বলে? না বাক্যের মধ্যে ক্রিয়াকে যে চালনা করে বা কোনো কাজ যে করছে
সেই হচ্ছে কর্তা। যদি বলি রাহুল সাইকেল চালাচ্ছে, রাহুলই হচ্ছে এখানে কর্তা। তাহলে সংজ্ঞা কি দাঁড়াবে কর্তৃকারকের? যে বাক্যের মধ্যে অবস্থিত কর্তা পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কটাকে আমরা বলবো কর্তৃকারক সম্পর্ক। যেমন রনি ঘুড়ি ওড়াচ্ছে, এখানে রনি হলো কর্তা, এই পদটির সাথে ওড়াচ্ছে এটা হচ্ছে ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের যে সম্পর্ক তৈরি হচ্ছে সেই সম্পর্কটারই নাম দিতে পারি কর্তৃকারক সম্পর্ক। সাধারণভাবে বাক্যের ক্রিয়াকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা কর্তৃকারক সম্পর্ক খুঁজে পাব, কিন্তু সব সময় এটা হয় না, এর ব্যতিক্রমও আছে কিছু কিছু। আর অনেকেই একটা ভুল করো যে কর্তৃকারক সবসময় প্রাণীবাচক হবে এরকম মনে করো, কোনো মানুষকে বোঝাবে, কোনো মানুষের নামকে বোঝাবে, কিন্তু সবসময় এটা হয় না। যদি বলি এখানে পাথরগুলো নাচছে, তাহলে এখানে কর্তা কে? পাথর। ক্রিয়াকে কে চালনা করছে? পাথরগুলো নাচছে, মানে পাথর হচ্ছে এখানে কর্তা। তো এখানে কর্তৃকারক সম্পর্কটা হবে পাথরগুলোর সাথে। আরেকটা যদি কমন তোমাদের চেনা একটা লাইন আমি বলি এরকম, যে পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। কে নেমে এলো? না, বছরগুলো নেমে এলো মাথার ওপর, এইখানে কর্তা কিন্তু হবে। আবার যদি বলি ঘাস জন্মালো রাস্তায়, কে জন্মালো? ঘাস। ঘাসও এখানে কিন্তু কর্তৃকারক সম্পর্ক তৈরি করবে। সুতরাং সবসময় যে কর্তা মানেই কোনো প্রাণীবাচক বা প্রাণী হবে, মানুষ হবে এরকম কিন্তু নয়। চলে আসছি এরপর কর্তার প্রকারভেদ। না, এই কর্তা সম্পর্ক কত প্রকার হতে পারে? না, প্রযোজক কর্তা হতে পারে। বাক্যের মধ্যে কর্তা যখন নিজে কোনো কাজ করছে না, সে অপরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, তাকে বলা হচ্ছে প্রযোজক কর্তা। প্রযোজনা করছে, প্রডিউস করছে। যেমন মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, মা হচ্ছেন প্রযোজক কর্তা, ভাতটা শিশু নিজেই খাচ্ছে, মা কেবল খাইয়ে দিচ্ছেন বা তাকে সাহায্য করছেন। প্রযোজ্য কর্তা ঠিক এর উল্টো জিনিস। না, বাক্যের মধ্যে কর্তা যখন অপরের প্রবর্তনায় বা প্ররোচনায় কোনো কাজকে করছে তাকে বলা হচ্ছে প্রযোজ্য কর্তা, সেই কর্তাকে বলা হচ্ছে। যেমন মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, এখানে শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা আর মা হচ্ছে প্রযোজক কর্তা। তারপর অনুক্ত কর্তা। না, কর্ম আর ভাব বাচ্চে, কর্তার সঙ্গে ক্রিয়ার সরাসরি কোনো সম্পর্ক থাকে না, কর্তা উহ্য থাকে বা অনুক্ত থাকে, এই ধরনের কর্তাকেই অনুক্ত কর্তা বলা হয়। যেমন তোমার দ্বারাই কাজ সম্ভব নয়। তারপর দেখে নাও নিরপেক্ষ কর্তা। না, বাক্যে যখন অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া দুটো ক্রিয়াপদ উপস্থিত থাকে এবং দুটো ক্রিয়াপদেরই পৃথক পৃথক কর্তাও উপস্থিত থাকে, এইরকম সিচুয়েশনে এখানে অসমাপিকা ক্রিয়ার কর্তাকেই আমরা নিরপেক্ষ কর্তা বলবো। অসমাপিকা ক্রিয়া কি? না, একটু বুঝে নিতে হবে, যে ক্রিয়া সম্পন্ন হয়নি বা যে ক্রিয়া এখনো শেষ হয়নি, যে কাজ শেষ হয়নি সেই কাজটাই অসমাপিকা ক্রিয়ার মধ্যে পড়বে, সহজ করে বললে। যেমন উদাহরণ, মেঘ করলে বৃষ্টি হবে, মেঘ এখনো করেইনি, সুতরাং এইটাই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এই অসমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে মেঘ, তাই মেঘ হয়ে যাবে এখানে এই নিরপেক্ষ কর্তা। এটা বুঝতে হবে ভালো করে যে একটা বাক্যের মধ্যে যদি সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া দুটোই থাকে, তাদের দুটো পৃথক কর্তাও থাকে, এই পজিশনে আমরা অসমাপিকা ক্রিয়ার যে কর্তা তাকে বলে দেব নিরপেক্ষ কর্তা। চলে আসছি পরের, অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে, এটা পরীক্ষায় পড়ে। এরপর সহযোগী কর্তা। না, বাক্যের মধ্যে অবস্থিত একই ক্রিয়ার যদি দুই পৃথক কর্তা থাকে এবং দুই পৃথক কর্তার মধ্যে যদি পারস্পরিক সহযোগিতার পরিবেশ বোঝায় বা সহযোগিতা করা বোঝায় তাহলে তাকে আমরা সহযোগী কর্তা বলবো। যেমন বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে, এখানে দুটো কর্তা একসাথে কাজ করছে, এটাই হচ্ছে সহযোগী কর্তা। চলে আসছি পর ব্যতিহার কর্তা। না, দুই বা ততোধিক কর্তা যখন একে অপরের বিরোধিতায় নামে, প্রতিযোগিতায় নামে, একটা ফাইট সিচুয়েশন বোঝায়, তাদেরকে বলা হচ্ছে ব্যতিহার কর্তা। এই দুটো কর্তাকে, যেমন গায়কে গায়কে তুমুল যুদ্ধ, রাজায় রাজায় যুদ্ধ,
এই যে সিচুয়েশন, এইগুলো হচ্ছে সবই ব্যতিহার কর্তা, যেখানে ফাইট বোঝাবে, আর সহযোগী কর্তা যেখানে দুটো কর্তা সহযোগিতায় কোনো কাজ করবে। এখানে চলে আসি একটা গুরুত্বপূর্ণ অংশ, যে কর্তৃকারককে গৌণ কারক কেন বলা হয় না? কর্তৃকারক অন্য কারকের বিভক্তি ধার করে, এই জন্য একে গৌণ কারক বলে। ছদ্মকর্তা কাকে বলে না? কর্মকর্তৃ বাচ্চে যখন বাক্য তৈরি হয় তখন কর্তা উপস্থিত থাকে না, কর্মপদটাকেই কর্তার মতো মনে হয় বা কর্মপদই কর্তার মতো আচরণ করে, তাকেই বলা হয় ছদ্মকর্তা। চলে আসছি এরপর আমরা পরের কর্মকারক। কর্ম কি না? কর্তা যা কিছু করে সেটাই কর্ম। যদি বলি রাম বই পড়ে, তো এখানে বই হচ্ছে কর্মপদ। তাহলে সংজ্ঞা কি দাঁড়াবে কর্মকারকের? না বাক্যে ক্রিয়াপদের সঙ্গে কর্মপদের, অর্থাৎ বাক্যে কর্তা যাকে আশ্রয় করে কোনো কাজ করে সেই পদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তৈরি হয় তাকেই কর্মকারক সম্পর্ক বলে। যেমন রনি সাইকেল চালাচ্ছে, এখানে রনি হলো কর্তা, চালানো হচ্ছে ক্রিয়াপদ, সাইকেল হলো কর্ম। এই সাইকেল পদের সাথে ক্রিয়াপদের অর্থাৎ চালানো এর যে সম্পর্ক তৈরি হচ্ছে সেই সম্পর্কটাই হচ্ছে কর্মকারক সম্পর্ক। সাধারণভাবে বাক্যের ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্মকারক। এরপর কর্মের প্রকারভেদ। না কর্ম অনেক প্রকার হতে পারে, মুখ্য কর্ম, গৌণ কর্ম। কোনো বাক্যের মধ্যে ক্রিয়াপদের দুটি কর্ম থাকলে অপ্রাণীবাচক কর্ম হচ্ছে মুখ্য কর্ম, আর প্রাণীবাচক যে কর্ম থাকে তাকে বলবো গৌণ কর্ম। ব্যাপারটা বুঝে নিতে হবে, একটা বাক্যের মধ্যে যদি দুটো কর্মপদ থাকে, যেমন মাস্টারমশাই মনোজকে ব্যাকরণ পড়াচ্ছেন, এই বাক্যে দুটো কর্মপদ আছে, একটা হচ্ছে ব্যাকরণ আর একটা হচ্ছে মনোজ। এই দুটো কর্মপদের মধ্যে যে কর্মপদটা অপ্রাণীবাচক, ব্যাকরণ হচ্ছে অপ্রাণীবাচক, এটি হয়ে যাবে মুখ্য কর্ম, আর যেটা প্রাণীবাচক মনোজ সে হয়ে যাবে এখানে গৌণ কর্ম। চলে আসছি এরপর পরের মুখ্য গৌণ কর্মর মধ্যে কিছু পার্থক্য আছে। কি পার্থক্য না? পার্থক্য দাঁড়ায় না দুটি কর্মপদ মুখ্য বা প্রধান কর্মপদের সাথে বাক্যের ক্রিয়ার সরাসরি সম্পর্ক, কিন্তু গৌণ কর্মের সাথে সেভাবে সরাসরি সম্পর্ক থাকে না। এটা একটা পার্থক্য, যে মুখ্য কর্মই কিন্তু আসল, গৌণ কর্মের সাথে ক্রিয়ার সম্পর্ক সরাসরি নেই। আর একটা হচ্ছে মুখ্য কর্ম হচ্ছে অপ্রাণীবাচক, গৌণ কর্ম প্রাণীবাচক। চলে আসছি কর্মের বিপসা কি না? বাক্যে ব্যবহৃত কর্মপদের বহুত্ব বোঝাতে অনেকবার বা দুবার যদি রিপিট হয়, পরপর পুনরাবৃত্তি ঘটে, তাদেরই আমরা বলবো বিপসা। কর্মের বিপসা তাহলে বাড়ি বাড়ি যাও, যদি বলি একই পদকে দুবার রিপিট করা হচ্ছে, এই যে পজিশন বা এই যে সিস্টেম, এটাকে বলা হচ্ছে বিপসা। তাহলে বিপসা শব্দের অর্থ কি দাঁড়ায় না? পুনরাবৃত্তি, একই পদকে যদি দুবার প্রয়োগ করা হয়। তারপর বলা হচ্ছে সমধাতুজ কর্ম কাকে বলে না? একই ধাতু থেকে, ধাতু মানে ক্রিয়ার যে রুট, যে মূল অংশ থেকে ক্রিয়াপদ তৈরি হয় তাকে ধাতু বলে। সেই রুট অর্থাৎ একই ধাতু থেকে যদি কর্মপদটাও এবং ক্রিয়াপদটাও তৈরি হয় তাহলে তাদেরকে সমধাতুজ কর্ম বলে। অর্থাৎ কর্মপদ আর ক্রিয়াপদ যদি শুনতে একই রকম মনে হয় দুজনের উচ্চারণ, তাহলে বুঝে নেব এখানে সমধাতুজের কিছু একটা ব্যাপার হয়েছে। যেমন লোকটি কি নাচই না নাচলো, এখানে নাচ হচ্ছে কর্মপদ আর নাচলো হচ্ছে ক্রিয়াপদ। তাহলে নাচ আর নাচলো দুটো কথা শুনতে প্রায় একই রকম লাগছে, মনে হচ্ছে একই ধাতু থেকে দুটোর উৎপত্তি, তাই এখানে এটি সমধাতুজ কর্ম, এই নাচ। চলে আসছি পরের করণ কারক। করণ কারকের সংজ্ঞা প্রসঙ্গে না বাক্যে কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণ বলে, আর এই করণ পদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তৈরি হয় তাকে বলা হয় করণ কারক সম্পর্ক। যেমন রাহুল বাঁ হাত দিয়ে লেখে, এখানে রাহুলের বাঁ হাত হচ্ছে করণ, কারণ বাঁ হাতের সাহায্যেই সে লেখে, ক্রিয়া সম্পাদন করে। এখানে করণ কারকের সাথে দ্বারা, দিয়া, হইতে, কর্তৃক এই ধরনের অনুসর্গ প্রয়োগ হয়।
সাধারণভাবে বাক্যের ক্রিয়াপদকে দ্বারা, কিসের দ্বারা, কি দিয়ে ইত্যাদি প্রশ্ন করলে যেটা উত্তর পাবো সেটাই হচ্ছে করণ। করণ কারকেও বিপসা হয় বা একই পদের পুনরাবৃত্তি হয়, যেমন মেঘে মেঘে বেলা কাটে, এটি করণ কারকে বিপসা। নিমিত্ত কারক, এরপর চলে আসি। নিমিত্ত শব্দের অর্থ হচ্ছে হেতু বা কারণ। যখন কোনো বস্তু, ব্যক্তি বা প্রাণীর জন্য বা নিমিত্ত কর্তা কাজ করে, সেই পদটির সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তৈরি হয় তাকে বলবো নিমিত্ত কারক। যেমন লেখাপড়ার জন্য রিঙ্কু কত কিছুই না করলো, লেখাপড়ার জন্য রিঙ্কু কত কিছু করেছে, তা লেখাপড়া এখানে হয়ে যাচ্ছে নিমিত্ত। এই জন্য শব্দটার প্রয়োগ দেখেই আমরা বুঝে নেব। সবসময় এই জন্য শব্দটাই যে থাকবে এরকম কিন্তু নয়, এটাও আমাদের একটু মাথা খাটাতে হবে। তখন চলে আসছি পরের পর অপাদান কারক সম্পর্কে। অপাদান শব্দের অর্থ হচ্ছে যা থেকে বিশ্লিষ্ট হয় বা যা থেকে মুক্ত হয়, ঝরে পড়ে, এটা বুঝে নিতে হবে। অর্থাৎ পরিত্রাণ, সম্প্রদান, দান, এই কথাগুলোর মানেটাই দাঁড়ায় যে মুক্ত হওয়া। অপাদান কথাটার মানেটাও কিছুটাই এই রকমই, যে কোনো কিছুর আধার থেকে বা কোনো কিছু পাত্র থেকে, মূল জায়গা থেকে একটা কোনো কিছু বস্তু ঝরে পড়ছে বা মুক্ত হচ্ছে, রিলিজ হচ্ছে, এটাই হচ্ছে অপাদান। সংজ্ঞা, যে আধার, আধার মানে কোনো জিনিসকে রেখে দিয়েছে এমন, যে আধার থেকে কোনো কিছু উৎপন্ন হলো, বিচ্ছেদ হলো, পরিত্রাণ হলো বা দান করা হলো বা মুক্ত হলো, এই ধরনের পদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তৈরি হয় তাকেই অপাদান কারক বলা হয়। যেমন গাছ থেকে আমটি পড়লো, তাহলে গাছ হচ্ছে এখানে সেই আধার যে আমটাকে ধরে রেখেছিল, আমটা পড়ে গেল, মুক্ত হলো, সুতরাং এখানে গাছ হলো সেই অপাদান। এখানে একটা সহজ বিষয় অপাদানকে চেনা যায়, যে অপাদান কারকে সবসময় থেকে, চেয়ে, এই ধরনের অব্যয়যুক্ত থাকবেই। যেমন অপমানের চেয়ে মৃত্যু ভালো, অপমানের থেকে মৃত্যু ভালো, তাহলে এখানে অপমান হয়ে যাচ্ছে এখানে সেই আধার বা অপাদান। কলকাতা থেকে গাড়িটি ছাড়লো, কলকাতা হয়ে যাচ্ছে সেই অপাদান। চলে আসছি এরপর অধিকরণ কারক। অধিকরণ শব্দের অর্থ হচ্ছে ক্রিয়ার আধার। যেমন কর্তা যে স্থান বা যে সময়ে কোনো কিছু করে তার সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তৈরি হয় সেটাই হচ্ছে অধিকরণ কারক সম্পর্ক। যেমন রমন কলকাতায় থাকে, এইখানে কলকাতা হয়ে যাচ্ছে অধিকরণ। যদি বলি বেলা 8টার সময় পড়তে বসবো, তা এখানে সময় বলে দেওয়া হচ্ছে, এই সময়টা হচ্ছে অধিকরণ। এরপর অধিকরণ আর অপাদান কারক কিছুটা একই রকম লাগছে, কিন্তু পার্থক্য আছে। না, অধিকরণ কারকে সরাসরি স্থান বা সময়ের উল্লেখ থাকবে। অধিকরণ কারক চেনার উপায়, সরাসরি সেই স্থানটার উল্লেখ থাকবে। যেমন রাহুল দিল্লিতে থাকে, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, এই ধরনের বাক্যে দেখো সরাসরি স্থান বা সময়ের উল্লেখ রয়েছে, তাই এই দিল্লিতে, বিকেলে, এইগুলো হচ্ছে একদম সরাসরি অধিকরণ। কিন্তু অপাদান কারকে স্থান এবং সময়ের উল্লেখ থাকবে, কিন্তু সেখানে একটা অব্যয়পদ যোগ থাকবে, থেকে বা চেয়ে। যে রাহুল দিল্লি থেকে কাশ্মীর যাবে, কিংবা বিকাল থেকে চায়ের টেবিলে সবাই বসে আছে, এইগুলি হচ্ছে অপাদান। তাহলে অপাদান আর অধিকরণ কিছুটা একই রকম, স্থানকাল বোঝালেও উভয়ের মধ্যে পার্থক্য এটাই যে অপাদান কারকে একটা অব্যয় যোগ থাকবে, থেকে বা চেয়ে। এরপর চলে আসি কিছু জিনিস, যে বিভক্তি প্রধান কারক কোনগুলি পরীক্ষায় দেয় না, কর্মকারক, অধিকরণ কারক আর সম্বন্ধ পদ, এগুলো হচ্ছে বিভক্তি প্রধান কারক। অনুসর্গ প্রধান কারক কোনগুলি না, করণ কারক, অপাদান কারক আর নিমিত্ত কারক। এই তিনটে কারকে অনুসর্গের ব্যবহারের দেখা যায় বা ব্যবহার লক্ষ্য করা যায়। নির্দেশক আর বিভক্তির মধ্যে পার্থক্য কি না, নির্দেশক বিভক্তির মধ্যে মূল পার্থক্য হচ্ছে নির্দেশক ব্যক্তি বা বস্তুবাচক শব্দের আগে বসে ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, অন্যদিকে বিভক্তি শব্দের পরে বসে শব্দকে পদে পরিণত করে দেয়। এখানেই শেষ হলো আমাদের আজকের মূল আলোচনা।
কারক ও অকারক সম্পর্ক প্রসঙ্গে আলোচনা। আশা করছি কারকের সমস্তটাই তোমরা বুঝতে পারলে, তোমরা খাতায় লিখে নিলে এগুলো। যাদের ক্লাস ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য।